আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছে আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন স্বর্ণা খান। পুরো অনুষ্ঠান জুড়েই স্বর্ণা খান আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আর দেরি কেন, আমরা চলে যাই স্বর্ণা খানের কাছে। কেমন আছেন? আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি, কারণ স্বর্ণা খান আমাদের সাথে আছে। মাশাআল্লাহ, আপনাকে অনেক মিষ্টি লাগছে। থ্যাংক ইউ আপু। আপনার তো অনেক ব্যস্ততা, রান্না নিয়ে, বাচ্চাদের ঘর মানে সামলানো, ঘরের কাজ, বাইরের কাজ, আবার বিজনেস। তো আপনার এই কাজে আসার পেছনের গল্পটা আমি জানতে চাচ্ছি, কে অনুপ্রেরণা দিল এবং শুরুটা কিভাবে ছিল? আচ্ছা, শুরু ছিল আপু, আমি একদমই এই লাইনের ছিলাম না। আমি আমার এমবিএ কমপ্লিট করার পরে আমি ব্যাংকিং সেক্টরে ছিলাম, ব্যাংকে জব আচ্ছা, করতাম। আচ্ছা। তারপর যেহেতু বাচ্চারা ছোট ছোট ছিল, আমি ওই জবটা ছেড়ে দিলাম, কারণ ব্যাংকিং জব টাইমের একটা ব্যাপার ছিল। তো তখন থেকে আমার মনে হতো যে আমি কিছু একটা করবো, এভাবে বসে না থেকে কিছু একটা করব। যেহেতু রান্না, ছোটবেলা থেকে রান্নার খুব একটা শখ ছিল, তো ভাবলাম এটাকেই আমি পেশা হিসেবে নেই। তো এইভাবেই আসা। আর সাপোর্ট যদি বলেন আপু, ফ্যামিলি তো অবশ্যই, তাদের অনেক সাপোর্ট ছিল আসার পিছনে। আলহামদুলিল্লাহ, তারা খুব সাপোর্ট দিয়েছে। আপনার উদ্যোগের নাম কি? ফুডিজ প্লেট আপু আমার। ডিসপ্লেট। হ্যাঁ। চমৎকার নাম। এই নামটা আপনি দিয়েছেন? না আপু, এটা আমার মেয়ে দিয়েছে। তাই? হ্যাঁ, আমার মেয়ের দেয়া খুব নাম। চমৎকার নাম। তো ব্যবসা শুরু করার সময় পরিবার ও সমাজের সমর্থনটা আসলে কেমন ছিল? পরিবার পরিবার তো সাপোর্ট করেছে, জি জি। কিন্তু সমাজ, যে আমাদের পরিবেশ, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, তারা কিভাবে নিয়েছে আপনাকে? আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, তারা খুব উইলিংলি নিয়েছে আপু, তারা এনকারেজ করেছে সব সময়। তবে আমরা যে সময়টা শুরু করেছিলাম সেই সময়টা এত কম্পিটিশন ছিল না। আস্তে আস্তে যেটা আমরা দেখলাম যে এই ফিল্ডটাতে আমাদের অনেক কম্পিটিশন বেড়ে গেল। এখানে যেটাকে বলা হয় মানে একটা যুদ্ধ টাইপের, কে কিভাবে সার্ভ করতে পারবে, কত ভালো সার্ভ করতে পারবে, এটা নিয়ে একটা বেশ কম্পিটিশন ছিল। তখন একটু টাফ ছিল। তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সেটেল হয়ে গেছি আর কি। একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনার বড় চ্যালেঞ্জ কি ছিল? আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আপু, যেটা আমার মানে সবাই ভাবে যে যখন এটা হোম শেফের কাছ থেকে আমি খাবার নিব, সেটা অনেক মানে অনেক সস্তা হবে রেস্টুরেন্টের থেকে। কিন্তু এখানে আমাদের কথা হচ্ছে, আমরা কিন্তু রেস্টুরেন্টের থেকে বেশি হাইজিন মেনটেন করি, ফুড কোয়ালিটিটা মেনটেন করি, এবং তাদেরকে মানে যেভাবে সার্ভ রেস্টুরেন্টে করা হয় তার থেকে আমরা মোটামুটি বেশ অনেকটা অ্যাডভান্সভাবে সার্ভ করি। এটা অনেকে নিতে পারে না আসলে। তারা ভাবে কেন আমি এত দাম দিয়ে এটা নিব। এইটা খুব চ্যালেঞ্জ, মানে এই জিনিসটা খুব চ্যালেঞ্জ তাদের বোঝানো যে আমরা যেটা সার্ভ করি সেটা অনেক বেশি হাইজিন এবং স্বাস্থ্যসম্মত খাবার। অবশ্যই, কারণ দর্শক, আমরা যখন বাসায় যে খাবারটা তৈরি করি ক্যাটারিং এর জন্য, অর্ডারের জন্য, আমাদের বাসায় কিন্তু সেই খাবারটাই তখন খায় সবাই। সো আমরা ওই মায়ের হাতে ছোঁয়াটাই রাখি। আমরা অবশ্যই আমাদের পরিবারের জন্য যেমন হাইজিন মেনটেন করে তৈরি করি, ঠিক তেমনই কিন্তু গ্রাহকের জন্য তৈরি করি। তো গুণগত মান বজায় রেখে এবং কোনো কম্প্রোমাইজ না জিনিসের সাথে, যে আমি কম মূল্যে কিনবো, বেশি মূল্যে বিক্রি করব, না, কোনো কম্প্রোমাইজ করা যাবে না দামের সাথে এবং মানের সাথে। সো এই জন্যই আমরা যারা হোমমেড খাবার তৈরি করি তাদের খাবার একটু হয়তো বা বেশি প্রাইস হতে পারে, সব ক্ষেত্রে না। তবে অবশ্যই বলবো এখানে মায়ের হাতের ছোঁয়া থাকে, কারণ সেই খাবারটা আমাদের সন্তানও খাচ্ছে। অবশ্যই। এবং আপনার পণ্যের গুণগত স্বাদ ও নিরাপত্তা আপনি কিভাবে নিশ্চিত করেন? কেন আপনার পণ্যই নিবে? আরো তো অনেক ক্যাটারিং হ্যাঁ, আছে। অবশ্যই আপু। আমি আমার আমার কিচেনে যে প্রোডাক্টগুলি আসে সেগুলো সবকটা আমি নিজে তাকে মনিটর করি। ও আচ্ছা। মানে সেটা একদম বলেন যে সেটা গ্রোসারি আইটেম হতে পারে, সেটা যে কোনো ধরনের ভেজিটেবল আইটেম হতে পারে, ইভেন যেটা মাছ মাংস যেটাই আসুক, সেটা আমি একদম এনশিওর করি যে সেটা আমার বেস্টটাই আসবে। কারণ ওই যে যেটা আপনি বললেন যে আমি আমার বাচ্চাকে বা আমার বাসায় যা খাওয়াবো, আমি অবভিয়াসলি আমি আমার কাস্টমারকে আমি তাই দিব। নিজের বিবেকের কাছে একটা ইয়ে না, না, অবশ্যই। থাকবে যে আমি ভালোটাই দিব। এই জন্য আমি ওইটা আমি নিজেই মনিটর করি এটাকে। বাহ, চমৎকার। তো
তো আপনার ব্যবসার জন্য রেসিপি প্রোডাকশন ও সাপ্লাই চেইন ম্যানেজ করার কৌশল কি? রেসিপিটা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে যারা আমার কাছ থেকে খাবার নেয়, আমি মেইনলি একদম আমাদের কালচার, যেটা কালচার, আমার দাদি আমাদের নানু যেগুলা রান্না করে তাদের কিচেন থেকে যা আমরা শিখেছি, আমি সেটাই প্রোভাইড করার চেষ্টা করি। তো সেই সব রেসিপি কালেক্ট করা, ধরেন আমি তাদের কাছ থেকেই নেই, তারপরে সেটা জেনারেট করে হয়তো এখনকার একটু কিছু ফিউশন, একটু কিছু মডিফিকেশন করে সেটাকে মানে আমি তখন যে ট্রেন্ডটা চলে, গ্রাহকরা কোন ধরনের খাবার পছন্দ Exactly, করছে, হ্যাঁ। কি ট্রেন্ড চলছে, ওটার উপর ভিত্তি করে আপনি হ্যাঁ। মানে গ্রাহকের পছন্দ অনুযায়ী আপনি খাবার তবে আপু আমার চেষ্টা এখন মনে হয় এখন কেন যেন এই ট্রেন্ডটা চলছে, সবাই আমাদের একটু কালচারের খাবার, একটু ঐতিহ্যবাহী কষা মাংস, খাবারগুলো একটু আসলে ভুনা দরকার। মাছ, হ্যাঁ, বলেছেন। বা এই যে শীতকাল আসলে একটু হাঁসের মাংস ভুনা, পিঠা পিঠা, পিঠার তো জুড়ি নেই। এগুলো আমার কেন যেন মনে হয় এটার চাহিদা অনেক বেড়ে গেছে। আগের সেই ফাস্টফুডের ওই একটা চেইন না, থেকে না, বের না, হয়ে, এটা থেকে এখন আস্তে আস্তে কিন্তু মানুষ আসছে। হ্যাঁ, কারণ আপনার মতো আমার মতো আরো সবার মতো আমরা সবাই কিন্তু আমাদের অঞ্চলের খাবারকে রিপ্রেজেন্ট করছি হ্যাঁ, অবশ্যই, বিশ্বের দরবারে এবং বিভিন্ন প্লেসে, এবং আমরা চেষ্টা করছি বাসায়ও কিন্তু আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো যেন প্রতিদিন না হোক, সপ্তাহে 2 দিন অথবা মাসে 3 দিনই হোক। এবং আমার যেটা মনে হয়, দর্শক, আমরা যখন খাবারগুলো তৈরি করব, আমরা আমাদের ফ্যামিলির সাথে বসে খাবো, খেতে খেতেই আমাদের সন্তানদের সাথে আমরা শেয়ার করি, তাহলে তারাও কিন্তু আমাদের এই খাবারের মূল্যবোধটা বুঝবে। কারণ দর্শক, একটা অঞ্চলের খাবার কিন্তু সেই অঞ্চলকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে কিন্তু খাবারের সাথে। সো আমাদেরই এটা করা উচিত। আপনি জি। খুব সুন্দর একটি কথা তুলেছেন। তো আপনি কি করছেন এই বিষয়ে? আমি আমি আমার ম্যাক্সিমাম খাবারই কিন্তু আমি দেশীয় খাবার রাখার চেষ্টা করি, এবং আমাকে যখন কেউ নক করে আমি তাকে প্রথমেই কিন্তু দেশীয় খাবারগুলির কথা বলি। আপনি কি এটা খেতে চাচ্ছেন, আপনি কি এটা নিতে চাচ্ছেন, আমাদের এই অফার আছে। বাইরের অন্য কোনো ইয়ের থেকে আমি এটা প্রেফার করি। সবাইকে কিন্তু আমি আগে দেশি খাবারের জন্য উদ্বুদ্ধ করি, হ্যাঁ, এটা আমি বুঝতে করি। পেরেছি। না, অনেক সময় গ্রাহকরা বলে, আচ্ছা কোন খাবারটা আপনার কিচেনের সবচেয়ে সিগনেচার আইটেম, পপুলার ডিশ, কোনটার অর্ডার বেশি আসে, এরকম করে কিন্তু আস্ক করে। তো সেই মুহূর্তে যদি আমরা আমাদের যে মনের যে ভালোবাসার যে জায়গা, আমাদের দেশের খাবার, হ্যাঁ, হ্যাঁ, সেটাকে হাইলাইট করি, এটা আসলে স্বাস্থ্যসম্মত। জি, কারণ আমাদের খাবারের উপকরণ কেনার জন্য কোনো সুপার শপে যাওয়া লাগে না। একদম না, হ্যাঁ, ঘরে আসলে আপু থাকা উপকরণ দিয়ে সেটাই। কিন্তু হয়ে যায়। এবং এবং এত মানে পুষ্টিকর, স্বাস্থ্যকর, হেলদি। এটা সবচেয়ে বড় কথা। এবং আসলে অথেন্টিক সোর্স থেকে যদি মশলাগুলো আমরা কালেক্ট করি, তা আপনি এই ক্ষেত্রে কি করেন? আমি মশলার ক্ষেত্রে এটা কি নিজেই সব তৈরি করেন একদম নাকি? আপু নিজে, কারণ হচ্ছে আমি বাইরেরটা কিনি না, সেটাকে আমি সেটা চোখে দেখছি না সেটা কিভাবে আসে। আমি যদি আমার সংসারে নিজের বাসার জন্য আমি যদি নিজে সেটাকে পরিষ্কার করে ক্লিন করে ভাঙায় নিয়ে এসে আমি যদি দেখতে পারি যে এটা আমি খাওয়াবো আমার ফ্যামিলিকে, আমি কেন আমি আমার কাস্টমারকে খাওয়াবো না? রাইট, রাইট, ওটাও আমি মনিটর করি যে এটা একদম ফ্রেশটা আসবে। একদম। তো বাজারে প্রতিযোগিতা মোকাবেলায় আপনি কি ধরনের কৌশল গ্রহণ করছেন? মানে এত বেশি প্রতিযোগিতা, তো এই ক্ষেত্রে কি করছেন? আপু ওই যে এই ক্ষেত্রে একদিকে আমি যেরকম চিন্তা করছি যে ওই কালচারাল যে ফুডগুলি ওগুলা দেয়ার, প্লাস হচ্ছে ছোট ছোট কিছু, যেরকম হয়তো কেউ বেশ একটু বড় অর্ডার করলো, আমি তখন তাকে বলি আচ্ছা তার সাথে একটা কমপ্লিমেন্টারি ছোট্ট একটা আমার একটা কোনো সিগনেচার ডিশ, ওটা আমি কমপ্লিমেন্টারি দিই, আপনার যে ভালো লাগে আপনি অর্ডার করবেন, এরকম একটা স্ট্র্যাটেজি। এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা ওটা সেকেন্ড টাইম অর্ডার করে। তারপরে হয়তো আমি তাদের বলি যে এরকম একটা হয়তো কোনো পোস্ট দিলাম, হ্যাঁ, যে একটা কম্বো আজকে, বা কোনো এলাকায় আজকে আমার হয়তো ডেলিভারি বেশি, হয়তো আমি একটা পোস্ট দিলাম যে এই এলাকায় ডেলিভারিদের হাফ ডেলিভারি চার্জ বা ফ্রি বা এরকম একটা, হ্যাঁ, তখন মানুষজন একটু ইন্টারেস্টেড হয়। কিন্তু একটু চেঞ্জ তো দরকার আছে। হ্যাঁ, অবশ্যই, একঘেয়েমি আসলে হবে না, না, নতুনত্ব আনতে হবে কথায়। হয়তো ওই কাজই করবেন, বাট একটু চেঞ্জ করে। আচ্ছা, এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এটা কি আমাদের আসলে ব্যবসার জন্য সহায়ক, মানে ক্ষতিকারক অবশ্যই না আপু, সহায়ক? না আপু ক্ষতিকারক না, সহায়ক, আসলেই সহায়ক। আচ্ছা, কারণ এই যে বর্তমান যুগ যেটা যাচ্ছে, এটা অবশ্যই ডিজিটাল যুগ। মানুষজন রাত করে স্ক্রল করবে, আপনার ফেসবুক স্ক্রল করবে, হ্যাঁ, হ্যাঁ,
এবং তারপর আমরা সেটা order হ্যাঁ, এবং এটা ম্যাক্সিমাম হয় রাতে আপু, সত্যি কথা যেটা। কারণ সবাই ফ্রি কিন্তু তখন হ্যাঁ, থাকে, তো যার জন্য সে তখন আমাকে সময় বের করে মানুষ হ্যাঁ একটা পোস্ট দেখলো, দেখে হয়তো সে তখন মনে করলো যে আমি কালকে এখান থেকে অর্ডার করব। এটা আমাদের অনেক হেল্পফুল আসলে। না অবশ্যই প্রোডাক্ট প্রাইসিং এবং প্রফিট মেইনটেইন করা কতটা কঠিন, আপনি কিভাবে এটা পরিচালনা করেন? আপু এটা এখনকার সময় একটু কঠিন, কারণ প্রতিটা জিনিসের আমরা জানি দাম অনেক বেশি, এবং আপনি যখন একটা ভালো জিনিস দিতে চাবেন তখন ওটা অবভিয়াসলি ওটার প্রোডাক্টের দাম এমনি বেড়ে যাবে। তো আপনি সেখানে প্রফিট মার্জিনটা ধরেন আমি যেটাই রাখি না কেন, আমাকে বাড়তে মানে আমি কত কমবো, আমাকে তো জিনিসের পত্রের মানও বেড়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে হয় কি কোনো কোনো সময় যখন খুব বেশি বেড়ে যায় দাম, তখন প্রফিট মার্জিনটা একটু কম করি, ওই জিনিসটাকে ওইভাবে দামটা অ্যাডজাস্ট করে নেই, হয়তো কোথাও থেকে একটু কম একটু বেশি করে অ্যাডজাস্ট করে নিই। কিন্তু আমি যেটা করি আপু, আমি কখনোই কোনোদিনও আমার কোয়ালিটির সাথে আমি কম্প্রোমাইজ করতে পারি না, এটা আমি পারি না আসলে, এটা হয় না। কারণ এটা আমার বিবেকের কাছে কথা যে আমি আমার বাচ্চাকে কি আমি সেটা খেতে দিব, তা তো দিব না। অনেক সময় আমরা মনে করি যে হয়তো দাম কম রাখলে আমার যেটা বেশি সেল হবে, এটা কিন্তু ভুল ধারণা। এটা একদম ভুল ধারণা, এটা হয় না। যে নেয়ার সে কিন্তু ঠিকই ওই দামে নিবে, যদি গুণগত মান আপনি ঠিক রাখেন, বজায় রাখেন, সো দাম বেশি হলেও সেটাই নিবে, হয়তো 20টা নিবে না, 10টা নিবে, কিন্তু নিবে। সো আমাদের এই হেডেকটা নেওয়া উচিতই না, আমরা আমাদের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ কখনোই উচিত না। আর একবার আপনি ভালো জিনিস দিবেন, দ্বিতীয়বার যদি ভালো জিনিস না দেন, সেক্ষেত্রে আপনারই কিন্তু একটা মানে কি বলবো নেগেটিভ একটা ইয়ে নিবে, ওরা রিভিউ দিবে যে এই পেস্টটা মানে মান ঠিক না। দেখবেন হোটেলে কিন্তু একরকম খাবার হয়, ওদের ওই রেশিও গুলো একই রকম, ওইটাই ওরা তৈরি করে, ওরা কিন্তু প্রতিদিনেরটা চেঞ্জ করছে না, ওই টেস্ট ওই ইয়ে। তো আসলে আমাদের হয়তো ভালো আমরা বেশি করতে পারি, কিন্তু খারাপের দিকে আমরা না না আমার কখনোই উচিত না আসলে। তো আপনার মতে বাংলাদেশের নারী উদ্যোক্তা হিসেবে সবচেয়ে দরকারি দক্ষতা কোনটি? ধৈর্য আপু, ধৈর্য। একটা হ্যাঁ, আমার মনে হয় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এভাবেই বানিয়েছেন যে একটা ছেলে মানুষের যে আমাদের ধৈর্য অনেক বেশি, সব ক্ষেত্রে আমাদের ধৈর্য অনেক বেশি, সবকিছু সামলে চলতে। হ্যাঁ, তো এই জন্য হয় কি ওই হয়তো আমার বিজনেসে প্রথম দিকে ভালো কিছু আসবে না, আবার ভালো কিছু আসার পরে এক সময় আবার খারাপে চলে যাবে, কিন্তু আমাকে ডিমোটিভেট হলে হবে না, আমাকে সেই ধৈর্যটা রাখতে হবে, বা কিভাবে আমি আরো ডেভেলপ করতে পারি সেটা নিয়ে আমাকে স্টাডি করতে হবে, ধৈর্য থাকতে হবে। একদম ধৈর্য, সহনশীলতা, নিজের প্রতি আত্মবিশ্বাস এবং কাজের প্রতি ভালোবাসা, এই কয়টা জিনিস থাকলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। অনেক সময় হয় না যে আমরা কি করি, অনেক উদ্যোক্তাকে দেখি 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে যায়, ওই যে ঝুঁকিটা কিন্তু নিতে চায় না, ঝুঁকি নিতে হবে, উদ্যোক্তা মানে কিন্তু ঝুঁকি তো নিতেই হবে। আমার মনে হয় যে 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর লাভের আশা বাদে দিতে হবে। একদম, হ্যাঁ, শুধু কাজ করে যেতে হবে, শুধু পরিচিতি বাড়াতে হবে, কাজের পরিধি বাড়াতে হবে, 1 বছর পরে না এটার ফিডব্যাকটা পাওয়া যাবে। আমরা বেশিরভাগ দেখা যায় নারী উদ্যোক্তারা কি করে, ওই ধৈর্য হারা হয়ে যায়, 3 মাস গেলেই যে আমার তো প্রফিট হচ্ছে না, আমার তো এটা লস প্রজেক্ট, তখন না ওরা আবার অন্য ইয়েতে চলে যায়, মানে আরেকজনকে দেখে সে ওইটাতে ভালো করছে, আমি ওইটা করব, কিন্তু সে তো সেটাতে দক্ষ, তুমি তো দক্ষ না, তুমি যেটাতে আছো তুমি সেটা নিয়ে কাজ করছো, সেটাতেই দক্ষ। আসলে তো এই বিষয়টা একটু বলেন, আসলে কি করবে আমাদের এই উদ্যোক্তা যারা সিদ্ধান্ত নিতে পারছেন না? আমি প্রথমেই বলবো যে আপনি মার্কেট স্টাডি করেন, আপনি সেই সময়টা স্টপ করে, আপনার কাজটা স্টপ করে কোথায় আপনার ল্যাকিংস বা কিভাবে বাড়াতে পারবেন আপনি স্টাডি করেন, আপনি দেখেন যে কে কিভাবে এগিয়ে যাচ্ছে, তার মানে প্র্যাকটিসটা কি, আপনি কার কাছ থেকে কিছু শিখতে পারেন কিনা, শিখতে হবে, সোজা কথা আপনাকে এক্সপিরিয়েন্স ওইভাবে নিতে হবে। অবশ্যই শিখতে হবে, এবং আমার মনে হয় যে একজন পরামর্শক যদি থাকে, ভালো পরামর্শক, তার কাছ থেকে কিন্তু পরামর্শ নেওয়া যায়। সবচেয়ে বেটার হয় যেটা, যে আমি কাজ করার আগে কারোর আন্ডারে যদি 6 থেকে 1 বছর একটু কাজ করে নলেজ নিয়ে এসে তারপরে আমি নিজের ব্যবসা, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এক্সপেরিয়েন্স তো নিতেই হবে। এটা কিন্তু অনেক ভালো হবে। হ্যাঁ, আসলে আমরা কিন্তু কথা বলতে বলতে শেষ দিকে চলে এসেছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপু, আমি এই যেভাবে আমি আমার পেজটাকে এখন চালাচ্ছি, এভাবে আমি একটা
রেস্টুরেন্ট বা এরকম ফুড চেইন একটা এরকম দিতে চাই, যেখানে হাইজিন মেনটেন করে ফ্রেশ খাবারটা সার্ভ করা হবে। বাহ, আর চমৎকার। শিখতে চাই, আরো শিখতে হ্যাঁ, চাই। শিখার শেষ না, নেই। এখনো অনেক মানে বাকি মানুষ আছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জি কিন্তু শিখে। জি আপু। এবং আমার মনে হয় এটা ভালো। আমি যে সব জানি সেটা না, আমি আসলে না না, কিছুই জানি না। কিছু জানি না, কিচ্ছু জানি কিছুই জানি না। কিচ্ছু মাঝে জানি মাঝে না। শূন্যই মনে হয় যে না, হ্যাঁ, আমাকে তো জানতে হবে। এই আসলে আকাঙ্ক্ষাটা থাকতে হবে, এবং এই আকাঙ্ক্ষা, এই ক্ষুধা আমি আপনার মধ্যে দেখেছি। থ্যাংক ইউ আপু। আপনার খাবার খাবার দর্শক, ওনার কিন্তু হাতে তৈরি করা খাবার খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। দারুণ মজার খাবার। আপনারা চাইলেই কিন্তু ওনার পেজে নক করতে পারেন, ওনাকে ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপা একটু বলে দেন কোথায় নক করবে। আমাকে নক করতে হলে ফুডিজ প্লেট, আপনি ওই পেজে নক করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ 019389000502, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ধরনের ফুডই উনি তৈরি করেন। আপনারা যেটাই খেতে চান, হেলদি এবং স্পাইসি, ডেজার্ট, সব ধরনের জি, বেকিং এর আইটেমও আপা তৈরি করেন। এবং আমি খেয়েছি, আমি ভোট দিতেই পারি আপাকে, তাই না? থ্যাংক ইউ তো আপু। আপু, আসলে কথা বলতে বলতে আমরা শেষ দিকে চলে এসেছি। আপনার জি, কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে খুবই এসে? ভালো লাগলো। থ্যাংক ইউ আপু আপনাকে। মানে আসলে কথা বলে এত কমফোর্টেবল ফিল করলাম। থ্যাংক ইউ আপু। অবশ্যই। অনুষ্ঠান সবাইকে থ্যাংক ইউ। সবাইকে আবারও থ্যাংক ইউ। নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা অবশ্যই হবে। আপু, ইনশাল্লাহ। জি ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন আপু। Thank you. দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, অথবা আমার এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।